বাবা, 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 ইতি, শুভ, তোমরা কোথায়? আমার বাবা। সূর্য, তুমি বিয়ের শেরওয়ানি আর বিয়ের সাজে এই মেয়েটা কে? এই মেয়ে এবারে নতুন বউ, আমার দ্বিতীয় স্ত্রী। আরে দ্বিতীয় স্ত্রী মানে? আমি তোমার একটা স্ত্রী আছি বর্তমানে, আর আমি থাকা অবস্থায় তুমি অন্য একটা বিয়ে করে ফেলেছো। কিন্তু কেন? তুমি না বলেছো যে তুমি আমাকে অনেক ভালোবাসো? এই তোমার ভালোবাসা? হ্যাঁ, আরে আমি এখন গর্ভবতী, আর তুমি এই অবস্থায় আমাকে রেখে, আমাদের সন্তানকে রেখে তুমি অন্য একটা বিয়ে করতে পারলে? কিভাবে পারলে আমাকে বলো তো? ভাবি তো ঠিকই বলছে। তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? আমার না জাস্ট পরিচয় দিতে লজ্জা লাগছে, তুমি আমার ভাই। আচ্ছা, তুমি না হয় তোমার বোর কথা বাদ দিলা, ওর গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটার কথা চিন্তা করে তো তুমি একটাবার ভাবতে পারতা। তুমি এই কাজটা কিভাবে করলা? চুপ! একটা কথা বললে তোর গালের দাঁত আমি সব ফেলে দেব। সূর্য, তোর কত বড় সাহস! এক তো অন্যায় করেছিস, তারপর আবার তুই তোর ভাইকে মারছিস আমার সামনে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা করেছো তুমি। ঠিক আছে, আজকে তোমার ভুলের জন্য এতটা বছর আমাকে মাসুল দিয়ে আসতে হচ্ছে। চুপচাপ নীরবে সহ্য করে যাচ্ছি, কারণ বাড়ির মান সম্মান বলে কথা। তাই বাধ্য হয়ে আজকে নিজের চিন্তা করে, নিজের ভবিষ্যতে চিন্তা করে নিজের বিয়ে নিজেই করে নিয়ে আসছি। আমার স্ত্রীর গর্ভে সন্তান রেখে আমি কেন দ্বিতীয়বার আবার বিয়ে করলাম জানতে চাও? তাহলে শোনো। কি করছো? কেউ দেখে ফেললে? আরে বাবা, কেউই দেখবে না। শোনো, তুমি তো জানো বাসাতে ভাইয়া নেই, ভাইয়া অফিসে গেছে, আর বাবা এক কাজে বাইরে গেছে, ও আসতে অনেক লেট হয়ে যাবে। আর আমি আসলাম আমার লক্ষ্মীটাকে আর আমার পুষ্টিটাকে একটু দেখতে, দেখি ও কি করে। আর শোনো, তুমি এই অবস্থায় তো কাজকর্ম কেন করছো? বাড়িতে অনেক কাজের লোক আছে, তুমি আজকে পর থেকে কোনো কাজ করবে না, একটু সাবধানে থাকবা। আরে বাবা, কাজকর্ম করবে না বললেই হলো নাকি? বাড়ির মধ্যে তোমার বাবা থাকে, তোমার ভাইয়া থাকে, একেবারেই কাজকর্ম না করলে কেমন দেখা যায় বলো? দেখো, ভাইয়া কি করবে? সন্তানটা তো আর ভাইয়ার না, সন্তানটা হচ্ছে আমার, আর তার জন্যই আমার কষ্টটা বেশি লাগে। আর আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবা, আজকের পর থেকে কোনো ধরনের ভারী কাজ করবা না, ঠিক আছে? আর আমার সন্তানকে কিন্তু মোটেও কষ্ট দিবা না, এটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে বাবা, দিব না। দেখি তো আমার পুচকিটা কি করতেছে। বাবা, কি করছো তুমি? বাবা, তুমি একবার দুনিয়াতে আসো, তারপর দেখবা তোমাকে আর তোমার মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। এবার তুমিই বলো, আমি যে মিথ্যে মায়া জড়িয়েছিলাম, এভাবে কি আমার থাকা উচিত বা উচিত ছিল? বলো বাবা। ছি 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 শুভ, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? আর তোর মতো কুলঙ্গ সন্তানকে আমি জন্ম দিয়েছি, এটা আমার ভাবতে খুবই কষ্ট লাগছে। ছি, তুই এই কাজটা করতে পারলি? বড় ভাইয়ের বউ আর বৌমা, তুমি কিভাবে পারলে? হ্যাঁ, সূর্যর ছোট ভাই মানে তোমারও ছোট ভাই, আর তুমি শেষে নাকি দেবরের সাথে। ছি, ভাবতে আমার কষ্ট হচ্ছে। তোমাকে আমি এইরকম কখনো ভাবিনি। তোমাকে বিয়ের সময় খুব ভালো দেখেছি, আর তোমার ভিতরে ভিতরে এত পেঁয়াজ, তুমি শেষে নাকি দেবর সাথে ফুসনাষ্টি করেছো। ছি 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 ছি। শোনো বাবা, তুমি কি বললে? লজ্জা শরম? লজ্জা শরম যদি থাকতো তাহলে বড় ভাইয়ের বউয়ের সাথে এরকম অপকর্ম কোনোদিন সে করতে পারতো? আর এই এই জানোয়ার, একটাবার কি ভাবলি না এটা তোর ভাইয়ের সংসার? কি করে পারলি, কি করে পারলি তুই নিজের ঘরে নিজের ভাইয়ের সংসার আগুন দিতে? করার আগে একবারও ভাবলি না যে ভাইয়ের সংসারটার কি হবে? এই কি ছিল বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের প্রতিদান? তুই কেমন করে পারলি, তুই কেমন করে পারলি বল? চুপ করো সূর্য, বিয়ে তুমি আমাকে না, আমি নিজেই কখনো তোমাকে বিয়ে করতে চাইনি। আরে যাকে আমি ভালোই বাসি না তাকে আমি কিসের বিয়ে করব? বিয়ের আগে থেকেই শুভর সাথে আমার সম্পর্ক ছিল, আর আমি সব সময় শুভকেই ভালোবাসতাম, আজও পর্যন্ত শুধুমাত্র ওকেই ভালোবাসি।
আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। আমার পরিবারের চাপে পড়ে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। প্রথম আমি শুভর ব্যাপারে খুব একটা কিছু আমার ফ্যামিলির কাছে বলিনি, আর আমার ফ্যামিলি কখনোই শুভকে মেনে নিত না। আমাকে ডিরেক্ট না করে দিয়েছিল যে আমার পরিবার যাকে পছন্দ করবে তার সাথেই আমাকে বিয়ে করতে হবে। কিন্তু যখন শুনলাম যে তুমি হচ্ছে শুভর আপন বড় ভাই, তখন আর আমি এই বিয়েতে অমত করিনি। কারণ এমনিতেও তো আমার বাবা আমার পছন্দতেই আমাকে বিয়ে করা লাগতো। সেই বিয়েটা যদি আমি তোমাকেই করি, তাহলে তো আমি অন্তত আমার শুভকে সবসময় চোখে চোখে দেখতে পারবো, সবসময় সামনাসামনি দেখতে পারবো। এই জন্যই তোমাকে আমার বিয়ে করা। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা নেই। শুভ, তুমি বলো না যে আমাদের ভালোবাসাটা কতদিনের? হ্যাঁ ভাইয়া, ইতি ঠিকই বলেছে। ওর আর আমার সম্পর্কটা তোমার বিয়ের আগের থেকেই, কিন্তু ও কখনো ওর ফ্যামিলিতে বলতে পারেনি, আর আমিও কখনো বাবাকে কিছু বলতে পারিনি। আর অ্যাক্সিডেন্টলি তোমার সাথে ওর বিয়েটা হয়ে যায়, আর আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি। আর শোনো, এই যে আমার গর্ভের যে সন্তানটা, এই সন্তানও শুভর। তুমি সেদিন একদম সত্য কথাই শুনেছিলে। আমরা ভেবেছিলাম যে আমাদের ভালোবাসা তো আর এই জীবনে পূর্ণতা পেল না, তাই আমি শুধুমাত্র শুভর একটা স্মৃতি আমার কাছে রেখে দিতে চেয়েছিলাম। এই জন্যই আমি আমার গর্ভে শুভর বাচ্চাকে আনি। এটা কি আমাদের ভুল? আমাদের ভালোবাসাটা কি ভুল ছিল? না, তোমাদের ভালোবাসায় কোনো ভুল ছিল না। ভালোবাসাকে আমি সম্মান করি, ভালোবাসাকে শ্রদ্ধা করি। এই ভুল ছিল তোমাদের সিদ্ধান্তের মধ্যে। শোনো, তোমরা একে অপরকে ভালোবাসো, সেটা আমাকে একবার বললেই হতো। আমার বিয়ের আগে যদি আমাকে একটাবার বলতে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিতাম। কিন্তু কি তোমরা কি করেছো? আমার জীবনটা নষ্ট করেছো। আমার কি অপরাধ ছিল? মাঝখানে কেন আমার জীবনটা নষ্ট হলো? তাই নিজের ইচ্ছায় আমিও বিয়ে করেছি। শোনো বাবা, এখন তুমি সিদ্ধান্ত নেবে এই বাড়িতে কে থাকবে, আমরা দুজন না ওরা দুজন। তোরা থাকবি, ওরা চলে যাবে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস না? যা, সুখ সংসার সব বাইরে যা করবি। আমার এই বাসা না, আমার এই বাসায় সূর্য থাকবে আর সূর্যের বউ থাকবে, তোরা না। যা, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। যাওয়ার আগে শুনে যা, আমি যে তোর বাবা আর তোর যে ভাই, এটা তোর মাথার থেকে উঠিয়ে দে। আমি তোর বাবা না, আর ও তোর ভাই না। যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? বেরা! টাকা আমি দিব, টাকা আমি দিব। তোর টাকা লাগবো না। কাকা কাকা বাড়িতে আছেন নাকি? চালু করে আসেন, সূর্য লাশ নিয়ে আসি। আমার পোলার লাশ? তোমার মাথা খারাপ হয়েছে? আমার পোলা তো 2 বছর আগে মারা গেছে। হ, আপনার পোলায় তো 2 বছর আগেই মারা গেছে, কিন্তু এই 2টা বছর ফ্রিজে রেখে দিছিল। আজকে বাংলাদেশ এয়ারপোর্টে আসছে, আমি শুনতে পাইয়া আমি নিয়ে আসি। অনেক টাকা পয়সা খরচ হয়েছে, 1 লাখ টাকা খরচ হয়েছে। টাকা দেন আর লাশটা দাফন করেন। 1 লাখ টাকা? দেখেন ভাই, আমাদের কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, আর আমাদের বাড়িঘরের অবস্থা দেখতেছেন কি অবস্থা। আপনার কি মনে হয় এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা বের হবে? আর শুনেন, আমার ভাই যেহেতু 2 বছর আগেই মারা গেছে, তো আমরা জানি যে আমাকে ভাই মারা গেছে, আর আমাকে ভাই লাস্ট টাস্ট কোনো কিছু লাগবো না। লাস্ট নিয়ে যা করার আপনি করেন গা, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া আমরা সে 2 বছর আগে শুনছি যে সে মারা গেছে। 2 বছর পরে এতদিনকার লাশ দিয়ে আমরা কি করবো কোন? আর সে বিদেশ দেওয়ার পর থেকে ওই গত 2 বছর আগে থেকে তার সাথে আমাকে যোগাযোগ বন্ধ। বর্তমানে আমাকে হাতে কোনো টাকা পয়সা নেই। আঞ্জুম, তুমি তো সূর্য ছোট বোন, তুমি টাকাগুলো দাও না। আরে ভাইজান, আপনি এগুলো কি কইতাছেন? আমার কি বিয়ে শাদী হয়েছে যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দিমু? আর তাছাড়া আমি আমার বাপ ভাইয়ের ঘরে বয়ে বয়ে খাইতেছি, এতগুলো টাকা আমি কই পামু? শুনো সর্দার, তোমার মনে মাথাটা খারাপ হয়ে গেছে।
কার না কার লাশ লুইছো লুয়ে আমার কাছে কথা দিতেছো। এক কাম করো, এই লাশ দিয়ে লুয়ে যাও, কতক্ষণ পর তো পৌঁছে দেবো, গন্ধ বাইরে গেছে গা। কাকা, আপনার পোলারে আপনি এই কথা কইতে পারলেন? আপনার পোলার শরীরে গন্ধ বাড়াইছে। কাকা শোনেন, আপনারা যত লোকই যত কথা বলেন, আমি কিন্তু টাকার দাবি ছাড়বো না। টাকা দিবেন, তারপর লাশ নিয়ে চলে যাবো। আপনাকেও দরকার নাই, আমার বন্ধুর লাশ আমি দাফন দেবো। টাকা আমি দিব, টাকা আমি দিব। সর্দার কাকা, আমার বাবারে আপনি ছাইরা দেন। আমার কাছে তো এত টাকা নাই, কিন্তু এই যে আমার এই স্বর্ণের চেনটা আপনি রাইখা আমার বাবারে ছাইরা দেন। আমি আপনার পা ধরতেছি, আমার বাবারে ছাইরা দেন আপনি। না রে মা, তোর টাকা লাগবো না। দাঁড়াও মা, দাঁড়াও মা, দাঁড়াও মা। তোমার কিছুই করতে হইব না মা, সব কিছু আমি করতাছি। তুমি শুধু খাড়ায় খাড়ায় দেখো। বাজান, তোমার কয়টা পোলা আছিল? 2টা না? এখন তুমি ভুলে গেছো তোমার আরেকটা বড় পোলা আছিল, তুমি তারে বিদেশে পাঠাইছিলা টাকা কামানোর লেগা। ঘরে খাওয়ান ছিল না ঠিক মতন, খাইতে পারতাম না। আমার এই সন্তানটা দুনিয়া এলো, তুমি আমার কইলা বাজান তোর ঘর তো মাইয়া হয়েছে, তোর ভবিষ্যৎ আছে, মাইয়া বড় হইলে ওরে বিয়া শাদী দেওয়ান লাগবো, বিদেশে যা, যা কামাই কর। আমি তোমার কথা শুই না বিদেশে গেলাম, 5 বছর কামাই করে তোমার টাকা দিলাম। 5 বছর পর হঠাৎ করে আমার ভিসার মেয়াদ চলে গেল, আমি হইয়া গেলাম অবৈধ। একদিন কামে যেতেই পুলিশ আমারে ধরলো, ধইরা জেলে নিয়ে পড়লো। আমি কারোর লোকে যোগাযোগ করতে পারলাম না। টানা 2টা বছর আমি জেল খাটলাম, তোমরা কেউ আমার খবর নাও নাই। জেল থেকে বাইরে হইয়া যখন যোগাযোগ করার চেষ্টা করলাম, তুমি কারোর লোকে যোগাযোগ করতে পারলাম না। শেষ পর্যন্ত যোগাযোগ হইল এই এই ফেরেস্তার মতো মানুষটার লগে। হে আমারই কইল, তুই দেশে আইতে কইতাছস? দেশে আইতে কি করবি? দেশে তোর কিছু নাই। আমি কইলাম কেন কিছু নাই, আমার মাইয়া আছে, আমার বউ আছে, আমার বাপ আছে, ভাই আছে। কই না, তোর কিছু নাই, তুই তো মরে গেছস। জানো বাজান, আমি শরীর কথাটা বলছি না, পুরো আসমানটা আমার ভাইয়া মাথায় পড়ছে। আমার বাপ নাকি পুরো গ্রাম ছড়াইছে, আমি মরে গেছি। আমি যদি মরে যাইতাম, তোমার মনে কি একবারও জ্বালা দিত না বাবা? তুমি কেমনে বিশ্বাস করলা? বুঝলাম কেউ তোমার কইছে তোমার পরে বিদেশ হয়তো মরে গেছে, যোগাযোগ নাই। তুমি তো অপেক্ষা করতে পারতা, তুমি অপেক্ষা না করে কি করছো? আমার বউরে আমার ভাইয়ের লগে বিয়া দিছো। একবার কি ভাবছো আমার পোলা যদি না মরে থাকে, এই সংসারে ফিরে আহে, সেই সংসারে কোন মুখ নিয়ে থাকবো? যে আমার বিয়া করা বউরে নিয়ে আমার ছোট ভাই সংসার করতেছে, সেই বোন পোয়াতি। ওই তুই তো পোয়াতি হইছস, ভুলা গেছিস না আমারে? 2 বছর আগে মরে গেছি। আরে 2টা বছর একটা একটা করে দিন গুনছি আমি ওই জেলখানার ভিতরে। খালি আল্লাহর কাছে হাত তুলে কইছি, আল্লাহ আমারে তুমি মাইরো না, আমারে বাঁচায় রাখো। 5টা বছর তুই অপেক্ষা করতে পারছস, যতদিন টাকা পয়সা দিছি ততদিন। আর কয়টা দিন অপেক্ষা করতে পারলি না? আল্লাহ আমারে বাঁচায় রাখছি ঠিকই, যেই বছরের কোনো দাম নাই। আল্লাহ তুমি কি এর লেগে আমারে বাঁচাইছো? যে আমার বিয়া করা বউ আমার ছোট ভাই বিয়া করে সংসার করতেছে, এই দিন দাওনের লাইগা। তাহলে কেন তুমি আমার লইয়া গেল না? কেন লইয়া গেল না? আজকে যদি মৃত লাশ বাড়িতে আইতো কোনো দুঃখ ছিল না। আমার ভাই তো কইছে আমার লাশ দিয়ে গড়তে ফালাইয়া দিতে। আরে কেমন ভাই তুই?
তোর আর আমার জন্ম তো একই মায়ের পেট থেকে হয়েছে না রে, একটু কি দরদ লাগলো না? ছোটবেলায় তোর স্কুলে নিয়ে যাইতাম, নিয়ে আইতাম আমি কান্দে কইরা। বাজারে যাইতে চাইলে তুই কইতে ভাই জান তোমার লগে বাজারে যাবো, বাজার কইতো না ওরা নেওয়া যাইবো না, হারায় যাইবো। আমি তোর কান্দে ধরে রাখতাম, আমার ভাই যদি হারায় যায়। কখনো হাত ছাড়া করি নাই, আজ তুই কেমন কইরা আমারে হাত ছাড়া কইরা দিলি রে? তুই কেমনে কইলি আমারে গর্তে ফালাইয়া দিতে? তুই হাঁটতে গেলে পয়রা ব্যথা পাবি, তোরা হাঁটতে দিতাম না, কান্দের উপর রাখতাম। এখন হয়তো দাগ পাবি, দেখ তুই কতবার প্রস্রাব করছিস আমার কান্দের মধ্যে, তো নামাই নাই। আমার ভাইয়ের কষ্ট হইব, সেই ভাই আজকা আমার লাশটা পর্যন্ত গ্রহণ করতে পারে না। আরে ভাই, আসলে কি জানোস প্রবাস জীবন কি? প্রবাস জীবন হয়েছে একটা মৃত মানুষের জীবন। তারা শুধু টাকা কামাই পাঠায়, কিছু পায় না রে। তারা যখন প্রবাস চলে যায়, এই পরিবারের কাছ থেকে মইরা যায়। শুধু তাদের টাকাটাই তারা নিতে পারে, তাদের প্রতি ভালোবাসা, মায়া, দয়া কিছু থাকে না রে ভাই। আর বোন, তুই কইছিলি তোর বিয়া যেন বড় ঘরে দিই, যার জন্য বাজান আমারে কইলো তোর বিয়ার জন্য 5 লাখ টাকা রাখতে ব্যাংকে। আমি বাজারের কাছে 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছিলাম, বাজার ব্যাংকে রেখা দিছে। তোরে ধুমধাম করে বিয়া দিব, পুরো গ্রামের মানুষ খাওয়াইবো। সেই বই তুই আমার লাশের জন্য তুই একটু মন খারাপ করলো না তোর? তুই তো কইতে পারতি যে বাজার আবার ওইখান থেকে কিছু টাকা দিয়ে হইলো ভাইয়ের লাশটা মাটি দাও। আরে আমার ইনকামের টাকা তো সকলের দরকার পড়ে, কিন্তু আমার লাশের কোনো দাম নাই, আমার এই শরীরটার কোনো দাম নাই তো কাছে। বাজার, ও বাজার, তুমি জানো কারো কথা আমি কষ্ট পাই নাই। তুমি একটা কথা কইছো না, তুমি দেখবে আমার ভিতরটা ভাই গেছে, চুরমুর হয়ে গেছে বাজার। 2 বছর আগে তোমার পোলা মরে গেছে, তোমার নাকি মায়াও লাগে না তার জন্য। কান্না কারলা আসে না তোমার কইতাছে, লাশের গন্ধ বাইরেছে না বাজার? কেন লাশের গন্ধ লাগে তোমার কাছে পরিচিত মনে হয় না বাজান? প্রবাসীরা কি এমনি করে সারা জীবন দিয়া যাইব? জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্য সবকিছু করবো, কিন্তু তোমরা জীবনের শেষ দিনও তাদের লাশের দায়িত্ব নিবা না। এমন কে তোমরা? তোমরা তো বাসার কেন কও? আমগো লাগে তোমরা তো বাসা নইছো কেন? তোমরা শুধু নিয়েই যাইবা, আমগো লাগে কিছু করবা না। আমরা প্রবাসীরা তো একবেলা ভালো করে খায়ও না, বাড়ির চিন্তা কইরা, বউ বাচ্চা বাবা মায়ের চিন্তা কইরা ওরা জানি কি খাইতেছে। একটা ভালো কাপড় পরি না, বাড়ির চিন্তা কইরা বাড়ির টাকা পাঠাইতে হইব। আর তোমরা তো বাসা নাইলা কেমনে বাজার? কও না আমার কথা, কও, জবাব দাও। আমি জানি তোমরা কেউ আমার আপন না। আমি আজকে সবার পর আমার আপন বলতে শুধু একজনই আছে, সেটা আমার রক্ত। যে রক্ত আমি এই দুনিয়ায় রেখে গেছিলাম, বুঝ হইয়া কোনোদিন আমার দেখে নাই, হয়তো মাঝে মাঝে ফোনে গলার আওয়াজ শুনছে, বাজারকে কোনোদিন ডাকতেও পারে নাই, কিন্তু আমার রক্ত আমার বলে নাই। তুমি তোমার রক্তরে ভুলে গেছো বাজার, কিন্তু আমার রক্ত আমার মনে রাখছে। ওই শিশু বাচ্চা আজকে মুখ ফুটা কথা কইছে, সে কইছে যে আমার বাজানের লাশ আমি দাফন করব। আমি তারে কিছু দিতে পারি নাই, ওই প্রবাসী যায় তার জন্য একটা গলার চেইন পাঠাইছিলাম আমার নাম লেখা। সে হয়তো এই নামের উপরই বাইসা ছিল তো দিন, সে আমার বাজান আছে, আইব একদিন। আমি জানি একমাত্র আপন বলতে আমার মাইয়াই আমার আপন। তোমরা কেউ আমার আপন না, তোমরা কেউ আমার আপন না, সব বেঈমান, সব বেঈমান।
আমি আমার আপনজনের নিয়ে চলে যাব অনেক দূরে, আর কোনোদিন তোমার কাছে ফিরে আহম না। তোমরা ভালো থাইকো, তোমরা ভালো থাইকো। মানে যাবি বাজারের লগে চল, ওগুলোকে থাকুম না আমরা, ওরা বেঈমান, ওরা নিমুখ খারাপ। এই নিমুখ খারাপ বেঈমানগুলোকে আমরা থাকুম না। ভাইজান, তুমি আমার চোখ খুলে দিছো ভাইজান। আমি বুঝতে পারছি একটা প্রবাসী তুমি টাকা দিতে পারে, ততদিন টাকা কাছে পয়সা আছে, টাকা দিতে না পারলেই তারা ভাইবা নেয়। ওই প্রবাসে ওই মইরা গেছে, আমি ওর কাছে মইরা গেছি। ভাইজান তুমি চলো আমার লাগে, আহো সর্দার ভাই আহো, আমরা যাইগা, আমরা যাইগা। তবা তবা তবা, আস্তাক ফিরুল্লাহ। ম্যাডাম, আপনি এগুলো কি পড়ছেন? আপনার না হাত বাইরে হয়ে আছে। আপনি কি মুসলিম নাকি? আমাদের মুসলিমদের ধর্ম আছে যে আমাদের মেয়েদের পর্দা করে চলতে হইব, আর আপনি উমনা ছাড়া এরকম হাতা কাটা ড্রেস পরে কেমনে বাইরে আছেন? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পোশাক নিয়ে কথা বলছিস? মানে তুই বোরখা পরে কি আমাকে লেকচার দিচ্ছিস? খাস তো মানুষের বাসায় চাকরানিগিরি করে আবার বড় বড় কথা বলিস। দেখেন ম্যাডাম, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। কোনো মেয়ে কি এভাবে ঘুরে নাকি? আপনি আমার একটু কন্ত। আর তাছাড়া আইজ না হোক কাইল তো আপনার শ্বশুর বাড়িতে যাইতে হইব। চিন্তা করেন তো, আপনি যদি এই পোশাকে যান, আপনার শ্বশুর বাড়ির লোকজন তো কইব যে আপনার বাপ মা আপনারা কোনো শিক্ষাই দেয় নেই। এই যে দেখেন, আমি কত সুন্দর মাইনছের বাড়িতে কাম কইরা খাই, তাও তো এই যে বোরকা, তারপরে মুখের মধ্যে মুখোশ, এগুলা পইরা কাজ করি। আপনিও এইভাবে চলবেন, দেখবেন সবাই আপনারে ভালো কইব। এই চুপ কর, মুখ একদম বন্ধ রাখ। কি বলছিস? হ্যাঁ, এসব কি বলছিস? ভেবে শুনে বলছিস? কার সাথে কথা বলছিস তুই? আমার বাসায় এসে কাজ করে খাস, আবার আমাকে লেকচার দিস? শুন, বোরখা পরেছিস বলে তাই বলে ভদ্রতা দেখাতে আসবি না। আমাদের সমাজে এগুলাই যায়, আমরা এগুলো পোশাক পরে ছোট থেকে বড় হয়েছি। আর তোরা এই যে এই কি বলে বোরখা, যাই হোক, এগুলো পরে বড় হয়েছিস। আচ্ছা, তোর এই পোশাকের দাম কত আর আমার পোশাকটার দাম কত সেটা কখনো ভেবেছিস? তুই যদি 6 মাস চাকরি করিস, তারপর আমার এই উপরের যে ড্রেসটা দেখতেছিস এটার দাম হবে না। সি সি ম্যাডাম, আমি আপনার ওই সমস্ত ড্রেস কোনোদিন পরতে চাই না। আল্লাহ মাফ করুক আমারে। আমি হয়েছিল মুসলিম ঘরের সন্তান। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে, আমরা হইলাম গরিব। আমাগো সবচেয়ে মূল্যবান সম্পদই হইল আমাগোর ইজ্জত। আর এই ইজ্জতটাই যদি আমরা এখন থেকে মাইছেড়ে দেখাই, তাইলে আর আমাগোর মূল্য রইল কই? ভবিষ্যতে আমাগোরে তো কেউ বিয়া করব না। যারা আমানত তারে আমরা কি দেখামো? কি রে আঞ্জুম, কি হয়েছে? আরে ভাইয়া, কি আর বলবো, দেখো এই যে এই চাকরানির বাচ্চা, আমি এখানে বসে ফোন টিপতেছিলাম, অথচ এই চাকরানির বাচ্চা কিনা আমাকে লেকচার দিচ্ছে আমি নাকি এগুলো কি পোশাক পরেছি। আচ্ছা ভাইয়া, নতুন একটা কাজের বুয়া নিয়েছি সেটা তো ঠিক আছে, কিন্তু এত যে পরহেজগার এটা তো জানতাম না। আচ্ছা তুই যা, আমি দেখছি। ওয়াও, এক্সিলেন্ট। ইস, তার চোখ এত সুন্দর, তার চাহনি এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর। চলো না। বেয়াদব একটা! আপনার ফ্যামিলি থেকে কি আপনাকে কোনো শিক্ষা দেয় নাই? একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা কি আপনার জানা নেই? চুপ! সামান্য কাজের বুয়া হয়ে তুই তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে তোকে আর এক মুহূর্ত না, এক্ষুনি তোকে আমি বেড়ে নিয়ে যাবো। আয় আমার সাথে। থামুন! তুমি তুমি এখানে কেন? হ্যাঁ, আমি কেন?
চিনতে কষ্ট হচ্ছে বুঝি। আপনি না আমাকে বেডে নিয়ে যাবেন? চলেন চলেন না, বেডে যাই। সরি, আসলে মজা করছিলাম। ও আচ্ছা, আমার সাথে আপনি মজা করেছেন, এর মানে আপনি আগে থেকেই জানতেন যে আমি আপনার বাড়িতে কাজের লোক সেজে এসেছি নাকি? বাবা, বাবা, বাবা কি কেন? বাবা, এই যে দেখো, আমি যে সন্দেহ করেছিলাম সেই সন্দেহটাই একদম সঠিক প্রমাণিত হলো। আমি তোমাকে বলেছিলাম না যে এই ছেলে কখনোই ভালো হবে না? এই ছেলের ফ্যামিলি দেখে আমার কাছে কেমন যেন লাগছে। আর তুমি তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করলে না। একটা সময় যখন তার ফ্যামিলি সহ সে আমাকে দেখতে গেল, সেদিন তো তার ফ্যামিলি সহ সবাই মিলে বলেছিল যে তারা মানুষ হিসেবে খুবই ভালো, তারা নাকি সবসময় পর্দা করে চলে, ইসলামের পথে চলে। এই কি তাদের শিক্ষা? এই তাদের ইসলামের পথে চলা? হ্যাঁ মা, তুই সত্যি বলেছিস। আসলে মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। তোর কথাই ঠিক হলো। তোমার বাবা মা কোথায়? মানে বাবা মা কি ব্যাপার ভাইয়া, এই কাজের মেয়ের সাথে কিসের কথা? না, বাবা, তোমাকে তো শুধুমাত্র এই ব্যক্তির আসল রূপ দেখিয়েছি, কিন্তু বাড়ির বাকি যে সদস্যগুলো তাদের আসল রূপ কিন্তু এখনো দেখাইনি। এই যে এই হচ্ছে সবচেয়ে ছোট শয়তান, আর এ কিছুক্ষণ আগে কি করেছে জানো? আরে ছাড়েন বলতেছি। কি ব্যাপার, কে তুই? আমি কে মানে? আমি আপনাদের এই বাড়ির কাজের মেয়ে। তুই এই বাড়ির কাজের লোক? তুই আমার বাড়ির সামান্য কাজের লোক হয়ে তুই আমার গায়ে হাত দিস? তোর এত সাহস? হ্যাঁ দিলাম, কারণ আপনার চরিত্রে একটু না অনেক বেশি সমস্যা আছে। লজ্জা করে না নিজেরই বাড়ির কাজের মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? এই চুপ, একদম লেকচার দিবি না। শোন, আজকেই তোকে আমি এই বাড়ি থেকে বিদায় করতেছি। বাবা মা মার্কেট থেকে আসুক, তোর আর এই বাড়িতে কাজ করা হবে না। যা এখন এই মুহূর্তে আমার রুম থেকে যা, যা বলছি। আমি চাইও না আপনাদের এই বাড়িতে কাজ করতে। আপনাদের মতন চরিত্রহীন মানুষদের বাসায় কাজ করার আমার মোটেও কোনো ইচ্ছে নেই। এই হচ্ছে এর কাহিনী। আর তার বোনের কথা আর কি বলবো? বাপরে বাপ, তার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। সে দেখো না তার চলাফেরা, কি বেপর্দাভাবে চলাফেরা করে। তাদের ফ্যামিলির এমন একজন সদস্য আমি পাইনি যার মন মানসিকতা একটু হলেও ভালো। বাবা, তাদেরকে আমার পরীক্ষা করা শেষ, আর আমার রেজাল্ট তো আমি পেয়েই গেলাম। আমি আর এই বাড়িতে বিয়ে করতে চাই না, অন্তত এই বাড়ির বউ আমি হতে চাই না। হতে পারে তাদের বাবা মা অনেক ভালো, তবে তারা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, তাই এই বাড়ির বউ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে মা, তুই যেখানে রাজি না সেখানে আমি বাবা হয়ে এই কাজ করতে পারি না। এই বাড়িতে বিয়ে দেওয়া মানে তোকে আমি নরকে ফেললাম। আমি আমার মেয়েকে নরকে ফেলতে চাই না। একদম ঠিক বলেছো বাবা। মিস্টার সূর্য, আপনাকে একটা কথা বলে যাই, শুধুমাত্র আপনাকে না, আপনাদের সবাইকেই বলতে চাই, চেষ্টা করবেন ভবিষ্যতে হলেও নিজেদের চরিত্র ঠিক করার জন্য। না হলে কখনো মানুষ হতে পারবেন না, অমানুষই রয়ে যাবেন সারা জীবন। বাবা চলো এখান থেকে। অনেকদিন পর তোমাকে কিছুক্ষণের জন্য কাছে পেলাম। কাজের এত ব্যস্ততা তোমাকে একদমই কাছে পাওয়া হয় না। আজকে হাতে ঘন্টাখানেক সময় নিয়ে আমি তোমার কাছে আসছি। আচ্ছা, তাহলে এতদিন পরে একটা সুযোগ পেলাম। কি আর বলবো, এই ব্যস্ত পৃথিবীর ভিতরে মানুষগুলো একটা সময় এমন অবস্থা হয়ে যায় নিজের সহধর্মিনীকেও সময় দিতে পারে না। একটা কাজ করি, বাজারে কি কি লাগবে একটু বলবে আমাকে? আমি আগে কিচেনে গিয়ে দেখতে হবে যে কি কি লাগবে, আমি তোমাকে কল দিয়ে বলে দিব।
এই যে পাইছি, এইটা দিয়ে আমার খায়েসটা আমি দিতে পারবো ম্যাডামরে দিয়া। কি ব্যাপার? এই, তুই বাড়ির কাজ রেখে এখানে সোফার উপরে এরকম পা উঠে বসে আছিস কেন? কি রে, কি দেখছিস তুই? কি দেখছি না দেখছি এটা পরে কমুনি, কিন্তু এখন কি মনে হইতেছে আমার জানেন, এই ঘরটা এই বাড়িটা আমার, আর যে আমার সামনে খাড়া হয়েছে মালকিন হ্যাঁ ও আমার, আমি তার সাথে আমার খায়েস মিটাবো। জানোয়ারের বাচ্চা, এত বড় কথা বলার মতন সাহস কোথায় পেলি? সাহস সাহস আপনি আমারে দিছেন, কেমনে দিছেন দেখবেন, এই যে দেখ। হায় হায়, এই তুই কি মানুষ নাকি অমানুষ? তুই এসব কি করেছিস? আমরা স্বামী স্ত্রী আর তুই? হ, আমার মানুষও পাবেন আবার অমানুষও পাবেন। অমানুষটা কিন্তু আপনি আমারে করাইছেন, আপনার এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় আমারে আমার মাথা মুথা খারাপ করে দিছে, তাই আমি এই ভিডিও করছি আমার খায়েসটা একবার আপনার লগে মিটাম। আমি পারি না, থাকতে পারি না, প্রতিদিন আপনি আর সাহেব যা যা করেন এটা আমি দেখি, তাইলে আমার খায়েসটা একটু মিটিয়ে দেন। বুঝলাম না, কার খাস কে মেটাচ্ছে? সূর্য, তুমি চলে এসছো, অনেক ভালো হয়েছে তুমি আসছো। আরে আমার মানিব্যাগটা ফেলে গেছি, তাই ভাবলাম উপর থেকে আবার নিয়ে আসি। এই যে দেখো, একটা জানোয়ার চাকর রেখেছি আমরা আমাদের বাড়িতে। তুমি যাওয়ার আগে বেডরুমে আমাদের মধ্যে যা যা হলো, ও কোন ফাঁকে জানো আমাদের বেডরুমে গিয়ে ওর ফোনটা রেখে আসছিল, কি? আর ওই ফোনের মধ্যে আমাদের সমস্ত ভিডিও করে রেখেছে, আর ওই ভিডিওতে এখন আমাকে ব্ল্যাকমেল করে ও বলতেছে যে আমাকে দিয়ে নাকি ওর খায়েশ মেটাবে। তোর এত বড় সাহস, এত বড় কলিজা, তোকে আজকে আমি তোর এত বড় সাহস, তোকে আমি আপনি মারলে আমি আপনার মারুম, এখন আপনার জলে, হ্যাঁ খুব জলে, আপনার বউরে ধরছি জলে, আপনার ভিডিও করছি আপনার জলে, তাই না? আর আপনি যে 6 মাস ধইরা পরের মেয়েরে যে এই ভিডিও কইরা কইরা ওরে ব্ল্যাকমেল কইরা ওরে প্রেগনেন্ট বানা দিচ্ছেন, তো ওর লগে যে করলেন ওর বাপের খারাপ লাগবো না? হ্যাঁ, ওর বাপটাকে জানেন? এই আমি ওই মাইয়ার বাপ। বাকিটা আর শুনতে চান? যার লগে করছেন ওর থেকে শুনেন। আঞ্জন চিনছেন রে? দেখেন ভালো করে। আচ্ছা সূর্য, আমার অপরাধটা কি ছিল? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি সেই ভালোবাসার কিনা সুযোগ নিলে, সুযোগ নিয়ে আমাদের গোপন একটা ভিডিও ধারণ করে নিলে। সেই ভিডিও দিয়ে তুমি গত 6 মাস ধরে আমাকে ব্যবহার করে যাচ্ছ, আর এতদিন যাবত আমি আমার বাবাকে কিছু জানাইনি, কিন্তু এখন তো আমি প্রেগনেন্ট। এখন যদি আমি আমার বাবাকে বিষয়টা না জানাই, তাহলে আজ বাদে কাল যখন সমাজে জানাজানি হবে, তখন সমাজে সবাই আমার বাবার মুখে থুতু ফেলবে। সাহেব, আপনার বড়লোক মানুষ, আপনার কাছে সব কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, ইজ্জতও আছে, আর আমার কাছে কি আছে? খালি একটি তো সম্বল, আমার ইজ্জত। আর এই ইজ্জতটা আপনি নষ্ট করে দিলেন। এখন কোন আমি কই নিয়ে যাবো এই বুড়া বাপ? ম্যাডাম, আপনি ওরে মাফ করে দিয়ে, আরও এই লোন, এটা আমার দরকার আসল না, এটা খালি নাটক করছি, আপনি বিচারটা করে দেন। আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম, আজকে যদি আপনার জায়গায় আমি নিজে থাকতাম, আমিও এমন কাজ করতাম। এর বিচার কি হবে সেটা আমি বলছি। ছি সূর্য, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুমি আমার স্বামী, এতটা নিচে তুমি নামতে পারলে। আমি তোমার বউ থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়েকে বিয়ে না করেই তার সাথে 6 মাস যাবত সংসার করে যাচ্ছ। ছি, আমি কখনোই তোমার সংসার করব না। তোমার মতন একটা চরিত্রহীন মানুষের সংসার আমার দ্বারা আর করা সম্ভব না। আঞ্জুম, এদিকে আসো। বোন, আমার আসলে তোমাকে তেমন কিছু বলার নেই, সব দোষ তো আমার স্বামী নিজেই করেছে। আর শোনো, আজকে থেকে আমি আর এই সংসারে থাকছি না, এই সংসারে থাকবে এখন থেকে আঞ্জুম। কারণ হতে পারি আমি তোমার বিবাহিত স্ত্রী, কিন্তু ও বর্তমানে তোমার সন্তানের মা হতে যাচ্ছে। এই সন্তান যখন দুনিয়াতে আসবে,
তখন ও সবার কাছে কি পরিচয় দিবে? সন্তান কি পিচ্ছি পরিচয় ছাড়া বড় হবে নাকি? তাই আমি চাই আমার জায়গায় এখন থেকে আঞ্জুমান থাকুক। আঙ্কেল, আমার কাছে এর চেয়ে আর ভালো কোনো সমাধান ছিল না। যতটুকু পেরেছি ততটুকুই দিয়ে গেলাম। আর তুমি, আর কিছু বলার নেই। খেয়া, মা, মা তুমি আইছো? আমার লাগি চকলেট আনছো? হ্যাঁ আনছি, কিন্তু তুমি এসব কাজ করছো কেন? মা, আমাকে বাড়ি আমি কাজ করলে ক্ষতি কি? বাড়িতে পরিষ্কারই থাকবো। এত কিছু তোমাকে জানতে হবে না। তোমাকে দিয়ে কাজ কে করাচ্ছে সেটা বলো। তুমি হলে এবারের রাজরানী, আর তোমাকে বানিয়ে রেখেছে চাকরানী। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি বলবে না। ঠিক আছে, আমি নিজেই জেনে নিচ্ছি। শুভ, আঞ্জুম, সবাই কি মরেছে নাকি? রে মা, এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? চেঁচামেচি করবো না তো কি করবো শুনি? আমার মেয়েকে দিয়ে এই বাড়ির কাজ কে করাচ্ছে? আপু, তুই কি ভুলে গেছিস এটা তো সতীনের মেয়ে? আর এই মেয়ের প্রতি এত দরদ দেখানোর কি আছে? সামান্য তো কাজই করেছে, তাই না? শুভ, মুখ সামলে কথা বল। সতীনের মেয়ে মানে এটা কোন ধরনের ভাষা? ও হচ্ছে আমার মেয়ে। আমি একদিন বলেছি না, সবাইকে বলে দিয়েছি যে ও আমার সতীনের মেয়ে। এই কথাটা যেন এই বাড়িতে কখনোই না উঠে। আপনার ভাইয়া তো ঠিক কথাই বলেছে। আর তাছাড়া যা দিনকাল চলছে, আজকাল তো নিজের সন্তানই আপন হয় না। আর তাছাড়া ও তো আপনার সতীনের মেয়ে। তা এত চিল্লা চেঁচামেচি করার এখানে কিন্তু কিছু নেই। আমরা কিন্তু আপনার ভালোর জন্যই কাজগুলো করছি। এই চুপ করো। তোমার কাছ থেকে আমার শিখতে হবে না যে আমি আমার মেয়েকে কিভাবে রাখবো আর কিভাবে রাখবো না। ওকে আমি কোন নজরে ভালোবাসবো আর কোন নজরে ভালোবাসবো না, এইসব আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই না। এইসব শেখার মতন যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে। আহা, তুই রেগে যাচ্ছিস কেন? আমরা যা করছি তোর ভালোর জন্যই তো করছি। আর আমি আর শুভর বউ আমরা মিলে চিন্তা করলাম এই বাসায় কাজের লোক রাখা যাবে না, তাই কাজের লোকগুলি বের করে দিয়েছি। আর এই মেয়ে দিয়ে কাজ করাবি। হ্যাঁ আপু, বাবা তো ঠিক কথাই বলেছে। শোন, ওকে দিয়ে আমরা বাসায় কিছুদিন কাজ বাজ করিয়ে লাস্টে একদিন বাসা থেকে বের করে দেবো। অমানুষ একটা, জানোয়ার একটা, আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার মেয়েকে বিক্রি করার কথা বলছিস? আরে এই, ও হচ্ছে আমার সতীনের মেয়ে। কই, আমি তো কখনো আজ পর্যন্ত ওকে আমার সতীনের মেয়ের চোখে দেখিনি। সবসময় আমার নিজের সন্তানের মতন ভালোবেসে এসেছি। আর তোদের কেন এত জ্বলে? আমার মেয়েকে যদি আমি মেনে নিতে পারি, তাহলে তোদের কেন এত সমস্যা হয় বল আমাকে। কোন সাহসী আমার সামনে বললি যে আমার মেয়েকে দিয়ে এই বাড়ির কাজ করাবি? আমি মাত্র 7টা দিনের জন্য বাহিরে গেছি, আর তোরা এইদিকে আমার রাজরানী মেয়েকে চাকরানী বানিয়ে ফেলেছিস। তোরা কি মানুষ নাকি অমানুষ? কি হলো এটি? কাকে মানুষ অমানুষ বলছো? কাকে আর বলবো? আমার আদরের ভাই, আমার বাবা, আর আমার ভাইয়ের বউ, এদেরকে বলছি। কি হলো হঠাৎ করে তুমি রেগে গেলে? রাখবো না? আমরা বিজনেসের কাজে মাত্র 7 দিনের জন্য একটু দেশের বাইরে গেছি। ওদেরকে বলে গেছি যে আমার মেয়ের যেন খুব ভালোভাবে ওরা দেখাশোনা করে। ওদেরকে তো এই বাড়িতে রাখাই শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর ওরা আমার রাজরানী মেয়েটাকে চাকরানী বানিয়ে রেখেছে। দেখো, এই যে বালতি, এই যে সেই কাপড়, আমার মেয়েকে দিয়ে ওরা এই ঘর মোছাচ্ছে। যে মেয়েকে কিনা আমি কখনো এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খেতে দেই না, আর সেই মেয়েকে দিয়ে ওরা কাজ করাচ্ছে। আর এই যে আমার কুলাঙ্গার ভাই, ও তো ডাইরেক্ট চাকরানী থেকে আমার মেয়েটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছে। হোয়াট? এসব কি বলছো তুমি? তুমি সত্যি বলেছো ওরা মানুষের মধ্যে পড়ে না। আরে মানুষের মধ্যে পড়লে এমন একটা মাসুম বাচ্চাকে তারা এরকম কাজ করতে পারতো না। শোনো, তুমি আমাকে বলেছিলে তোমার ফ্যামিলিতে সমস্যা, তোমার বাইরে কোনো জব নেই, তাই তাদেরকে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলে। কিন্তু আমি তো দেখছি খাল কেটে কুমির নিয়ে আসছি। মানুষ কথাই বলে না, সুখে থাকলে ভূতে কেলায়। আরে বাড়িতে খাবার বিক্রি ঠিক মতো, চাকরি ছিল না, বউয়ের কাপড় ছিল না। আর বাবার কথা কি বলবো? রিটায়ার্ড হওয়ার পর তো ঘরে বসেই খাচ্ছিল। পেনশনের যে টাকা ছিল সে তো কবেই উড়িয়ে শেষ করে ফেলেছে। তার মেয়ের দয়ায় সে বাড়িতে আশ্রয় নিয়েছে। আর আপনাদেরকে দয়া করে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর আশ্রয় পেয়ে আপনারা
আমার একমাত্র মাসুম বাচ্চাটাকে দিয়ে এত নিকৃষ্ট কাজ করাতে পারলেন? আর তুই তুই কি ভেবেছিস আমার মেয়েকে বিক্রি করে দিবি? এই তোর এত বড় কলিজা কোত্থেকে হয়? হ্যাঁ, সারা জীবন শুনে আসছি সৎ মা নাকি কখনো আপন করে নিতে পারে না সন্তানকে। তুই সৎ মা ঠিকই আপন করে নিয়েছে। তোরা তোরা এখানে বিষ ঢেলেছিস, আর এক মুহূর্ত না। ইতি, আমি চাই না তোমার বাবা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ আর এক মুহূর্ত আমার বাড়ি থাকুক। তুমি কি বের করবে? আমি নিজেই ওদের আর কাউকে আমার এই বাসায় রাখবো না। আরে ওদেরকে আমার এই বাসায় রেখে কি লাভ? তোরা সবাই কি আমার পরিবারের মানুষ? আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোদের পরিবারের একজন মানুষ আমি নিজেও। যাই হোক, তোদেরকে বলার মতন আর কিছুই নেই। তোদেরকে যদি আমি আর 2টা দিন আমার এই সংসারে রাখি না, তোদের কারণে 2 দিনও আমার এই সংসার আর টিকবে না। যা, এই মুহূর্তে তোরা সবাই মিলে আমার এই বাসা থেকে বের হয়ে যা। সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। মা, তোর মা সত্যি অনেক ভালো। আমার অনেক আত্মবিশ্বাস আছে তোর মায়ের উপরে। সে তোকে সারা জীবন আগলে রাখবে। চলো ভেতরে চলো। হ্যাঁ, আর শোনো খেয়া, আজকের পর থেকে আমি যেন তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে না দেখি, ঠিক আছে? আর তোমাকে যদি কেউ কিছু বলে, সেটা আমার বাপ মা হোক না কেন, তুমি এসে ডিরেক্ট আমার কাছে বলবে, ঠিক আছে মা? ঠিক আছে। চলো। চলো। আসসালামু আলাইকুম। এই যে সিভিটা। ওয়ালাইকুম আসসালাম। সিভির কি দরকার? আপনি থাকলে তো হয়। জব দরকার? ঠিক আছে, জব হয়ে যাবে। আমাদের অফিসের রুলস সব জেনে আসছেন তো? জি। তাহলে আপনার সিভি দেখার দরকার নেই, আপনাকে দেখলেই হবে। যার চোখ এত সুন্দর, যার চাহনি এত মন কাড়া, না জানি এই পর্দার আড়ালে সে কত সুন্দর। কিছু মনে না করলে একটু ছুঁয়ে দেখতে চাই। তো বড় সাহস আমার গলে থাপ্পড় দেয়। চুপ! ইতি, তুমি কি ব্যাপার? অফিসে কেন তুমি? হ্যাঁ, আমি এইখানে, এই অফিসে। আমার তো এখন বাসায় থাকার কথা ছিল, তাই না? কিন্তু আমাকে এখানে আনার জন্য তুই নিজেই আমাকে বাধ্য করেছিস। আর কেন শুনতে চাস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? স্যার, আসলে আমরা মূলত এসেছি আপনার কোম্পানি থেকে যে চাকরির সার্কুলারটা ছেড়েছিল, সেই পত্রিকার সার্কুলারটা দেখে সেটার ইন্টারভিউ দিতে। চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছো? সরি, আমার অফিসে কোনো ছেলে অ্যালাউ না। স্যার কী বলছেন? কই, সার্কুলারে তো এই ধরনের কোনো কিছু লেখা ছিল না। সেটা লেখা থাকুক আর না থাকুক, আমি বলছি ছেলে অ্যালাউ না। আইসি গেট আউট। স্যার দেখুন, আপনি নিজেও তো একজন ছেলে, তাই না? আপনার কোম্পানিতে শুধু মেয়েরা চাকরি করবে, ছেলেরা চাকরি করতে পারবে না? হাউ ইজ পসিবল স্যার? যাও, বেরিয়ে যাও। সরি ম্যাডাম, আসলে আমার অফিসে একজন মেয়ে ওয়ার্কার দরকার, এই জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। আচ্ছা স্যার, এই যে আমার সিভিটা। আর সিবি দিয়ে আর কি হবে? ধরে নিতে পারো তোমার জব হয়ে গেছে। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, শুধু এখন কিছু কিছু ফর্মালিটিস আছে, এগুলো মেনে নিলেই হবে। কি বিষয় স্যার? এই ধরো, তোমার সাথে আমার প্রতিদিন কথা হবে। আমরা হচ্ছে একে অপরের পরিপূরক। যে মনে করো যে আমি বাইরে কাজে যাব, তুমি আমার সাথে যাবে, আমার পাশের সিটে তুমি বসবে, আমি তোমার কাঁধে হাত রাখবো, আমরা একসাথে ঘুরবো ফিরবো খাবো, বুঝছো তো? আপনার সাহস তো কম না। আমি আপনার অফিসে ইন্টারভিউ দিতে এসেছি, তার মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করে যাবেন আমাকে। আর আজকে আপনি যে কাজটা করেছেন না, এটার জন্য আমি আপনাকে দেখে নেব। কি এখন বুঝতে পারছিস যে আমি এই অফিসে কেন এলাম? আরে এই, তোকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি। এই, আমি কখনো তোকে কোনো দিক থেকে অসম্মান করেছি? সবসময় তোকে শ্রদ্ধার সহিত ভালোবাসি। আর তুই কি না,
তোর বউ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে বউ রেখে অফিসে এসে অন্যান্য মেয়েদের ছি 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 লজ্জা করে না তোর? তুই তো কোনো মানুষ না, অমানুষ একটা। ভালো মানুষের মুখোশ পরে ঘুরিস, তাই না? ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমারই স্বামী। সেদিন আমার বান্ধবী এসে আমার কাছে বলল যে ওর নাকি অনেক সমস্যা, আর্থিক দিক থেকেও খুব প্রবলেমে আছে, আর ও আমার কাছে একটা চাকরি চেয়েছিল। আমি ভাবলাম যে আমাদের নিজেদের অফিস থাকতে বাইরে কেন ওকে চাকরি করতে হবে। আর খুব বিশ্বাসের সাথে, ভরসার সাথে ওকে আমি বলেছিলাম যে তুই অফিসে গিয়ে ডিরেক্ট আমার হাজব্যান্ডের সাথে দেখা কর, ওকে একবার আমার কথা বললেই ও তোর চাকরিটা কনফার্ম করে দিবে। কিন্তু বেচারি এই অফিসে এসে তোর সাথে দেখা করেছে ঠিকই, আমার কথাটা একবার মুখ ফুটে বলার মতন সুযোগও তুই তাকে দিসনি। তুই তার দিকে বাজে নজরে তাকিয়েছিস, বাজে বাজে কথা বলেছিস, বাজে ইশারা দিয়েছিস। সে আমাকে সব কিছু বলেছে। আমার যে বান্ধবীর কাছে আমি এত বিশ্বাস ভরসা নিয়ে তোর ব্যাপারে কথা বললাম, আর তুই কিনা আমার স্বামী হিসেবে এই পরিচয় দিলি আমার বান্ধবীর কাছে। আর আমার বান্ধবীর কথা শুনেই আজকে নিজের চোখে দেখতে এলাম যে আসলে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যে। কিন্তু আজকে যা আমি দেখলাম, আমার নিজের চোখ, আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। ছি, এতটা খারাপ তুই, এতটা নিচ মনের মানুষ। এই কোম্পানির মালিক আমি নাকি তোর বাবা, যে তুই তোর মতন করে তোর নিজের ইচ্ছা মতন এই কোম্পানি চালাচ্ছিস? এই কোম্পানি চালানোর দায়িত্ব আমার, তোর না। তুই তো সাধারণ একটা ম্যানেজার এই কোম্পানির। একটা সময় এই কোম্পানির মালিক ছিল আমার বাবা, আর আমার বাবা যখন এই কোম্পানি আমার নামে লিখে দেয়, তখন তোর মতন স্বামীকে বিশ্বাস করে আমি এই কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম তোকে, এই কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছিলাম তোকে। যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, সে নিজ দায়িত্বে আমার কোম্পানি চালাতে পারবে, কিন্তু সে যে এতটা শুকনোভাবে আমার কোম্পানি চালাবে, এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। আজকে থেকে তুই আর এই কোম্পানিতে থাকতে পারবি না, কারণ এই কোম্পানির মধ্যে যতগুলো স্টাফ আছে, যতগুলো ওয়ার্কার আছে, প্রত্যেকজন মানুষকে আমি নিজে বাছাই করে করে নিয়েছি। তারা প্রত্যেকটা মানুষ ভালো, তোর মতন এরকম ক্যারেক্টারলেস কেউ নেই। আর কেউ যদি এসেও থাকে, সে আমার বাবা হলেও আমি তাকে এই কোম্পানি থেকে বের করে দিব। তাই তুই স্বামী আছিস বাসায়, কোম্পানির মধ্যে না। যা আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যা। সরি ইতি। এই চুপ! তোর মতন একটা চরিত্রহীন মানুষের কথা আর কি শুনবো রে? আর তুই আমাকে ইতি করে কেন বললি? এটা অফিস, বাসা না যে তুই আমাকে যখন মন চাই ইতি করে বলবি। এই অফিসের মধ্যে আমি তোর ম্যাডাম হই, ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। যা আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। আচ্ছা শোনো না, তোমার সাথে এভাবে লুকে লুকে আর কয়দিন প্রেম করব? তুমি তোমার হাজব্যান্ড একটা ব্যবস্থা কেন করছো না বলো তো? আরে কি ব্যবস্থা করব বলো? শোনো, তুমি শুধুমাত্র আমাকে আর কিছুটা দিন সময় দাও, দেখবে আমি সব কিছু একদম গুছিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। কি যে বলো, তোমার জন্য যেহেতু আমি এতদিন সময় অপেক্ষা করতে পারছি, আর কিছুদিন কেন পারবো না? দেখছো এই তোমার এই মেয়েটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। শোনো, রাগ করো না তুমি। এই তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? ভালো করে পাটি জোরে টিপ। শোনো, তোমার এই মেয়ে আমাদের যে এই অবস্থায় দেখতেছে, যদি তোমার হাজব্যান্ডকে কিছু বলে দে তখন? আরে আমি আছি না, আমি থাকতে তোমার টেনশন কোথায়? আর আমার মেয়ে এত ভালো যে সে আমার কথা ছাড়া কিছু বুঝেই না, আমি তাকে যা বলবো তাই করবে। এই রে আমার হাজবেন্ড, একটা মিনিট কথা বলো না, হ্যাঁ? একদম চুপ করে থাকবি। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ, কেমন আছো? এই তো বাবু বসে আছি। খেয়া এই তো আমার সামনেই বসে আছে, ওর মাথায় অনেক উকুন হয়েছে তো এই জন্য উকুনগুলো এনে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, একটু ওকে দেওয়া যাবে? খেয়ার সাথে কথা বলবে? ঠিক আছে, একটা মিনিট। তোর বাবা তোর সাথে কথা বলবে, একটা কথাও যদি তোর বাবার কাছে বলিস, তোর মাথার চুল একটাও আমি রাখবো না। আমাকে তো তুই ভালো করে চিনিস,
তোর বাবা যা যা বলবে শুধু হ্যাঁ না করে যাবি, ঠিক আছে? নে কথা বল। এই নাও, খেয়ার সাথে কথা বলো। হ্যালো বাবা। কেমন আছো তুমি? এই তো মা আমার চুল থেকে উপরে আইতেছে। মা, তোমার কোনো সমস্যা আছে? কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাখছি বাবা তাহলে। দেখেছো আবার কিভাবে তাকিয়েছে? বুঝতে পেরেছি, এইভাবে ওর শিক্ষা হবে না। দাঁড়া, তোকে কতবার বললাম যে আমাদের দিকে তাকাবি না। এই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? সবকিছু দেখে দেখে তোর বাবার কাছে গিয়ে বলবি, হ্যাঁ? আজকে তোকে এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব যে তুই। থামো! সূর্য, তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছিস না? হঠাৎ করে কিভাবে চলে এলাম? তোর সাহস কি করে হয় আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটার গায়ে হাত দেওয়ার? তোর সাথে যে নাগরটা আছে না, আমি সবই দেখতে পেরেছি। আমি এখন আসিনি, তোকে কল দেওয়ার আগেই আমি বাসায় আসছি। এসে ঢুকেই তোদের লীলা কীর্তন দেখে আমি একটু চেপে গিয়েছিলাম আসল ঘটনা কি বোঝার জন্য। প্রথম ঢুকে দেখে ফেললেই তো আর সব কিছু জানতে পারতাম। তুই আমার মেয়ের মাথা থেকে উকুন এনে দিচ্ছিস, তাই না? ও, এটা তো নতুন স্টাইল। আজকে এই স্টাইলটা আমি তোর উপর প্লে করব, দেখি তোর কাছে কেমন লাগে। আর এই যে নাগর, অন্যের বউয়ের সাথে প্রেম করতে খুব মজা, তাই না? না ভাই, আমি তো এমনি। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে আর আমি একটা কথাও শুনতে চাই না। জানো বাবা, এই যে এই লোকটা প্রতিদিন আমাদের বাসায় এসে মা মা তুমি এই জায়গায় কি করতেছো? তুমি বাইরে একটা পুরুষ এনে আমার বাবার বিছানাতে শুয়ে আছো। দেখো মা, বাবা যদি জানতে পারে তাহলে অনেক মন খারাপ করবে। ওই, তোকে আমি বলেছি না যে আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে আসবি না? কেন আসলি? আর তোর বাবা কষ্ট পাবে নাকি মরে যাবে সেটা আমার ব্যাপার। সেটা কি তোকে দেখার চাকরি দিয়েছি নাকি? হ্যাঁ, তুই আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। এই, আজকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি কখনো আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে এসেছিস আর আমার পারমিশন ছাড়া আমার মুখে মুখে কথা বলেছিস, তাহলে একদম এইখান থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। যা, বাইরে যা, আমি না বলা পর্যন্ত এই বেডরুমে আসবি না। যা। ছি ছি ছি, আরে আমি তো তোকে এই সংসারে এনেছিলাম আমার মেয়েটাকে ভালো রাখার জন্য, আমার মেয়েটা যেন ভালো থাকে। আর তুই কি না উল্টা তার জন্য বিষাক্ত হয়ে গেছিস। এই ছেলে, একজন প্রবাসী তার বউকে রেখে যায় বিশ্বাস করে, আর তোরা কি করিস? একজন প্রবাসীর বউকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ধান্দা করিস। ছি 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 ছি। আরে আমরা হলাম প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশের জন্য কী না করি। ওই দেশে কতটা পরিশ্রম করি জানিস? বউ বাচ্চা রেখে ওই প্রবাসে পড়ে থাকি, দিনরাত খাটি শুধু একটু ভালো থাকার জন্য, আর সেই ভালো থাকাটাকে তোরা বিষাক্ত করে তুলিস। আর এই নারী, তোর কি একবারও বিবেকে বাঁধলো না? তোকে আমি কতটা ভালোবাসতাম, কতটা ভালোবাসা দিয়েছি তোকে, কি দেইনি বল? টাকা পয়সা যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর তার প্রতিদানে আমি শুধু চেয়েছি আমার মেয়েটাকে ভালো রাখিস। তুই তাও পারলি না। আরে তোর শরীরে এতই চাহিদা, শরীরের চাহিদা মেটানোর জন্য তুই পরপুরুষকে ঘরে নিয়ে আসিস। সূর্য, সূর্য, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। আমি আর কখনো এমন ভুল করবো না সূর্য, প্লিজ। না, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। কেন জানিস? তুই যদি শুধু আমার সাথে অপরাধ করতি আমি ক্ষমা করে দিতাম। যদি আমার এই মাসুম বাচ্চাটাকে একটু মায়ের ভালোবাসা, একটু মায়ের আদর স্নেহ দিয়ে রাখতি, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুই তা করিসনি। তুই নিজের স্বার্থের জন্য যা কিছু করার দরকার সব কিছু করেছিস। তোকে আর আমি বিশ্বাস করি না। যা, তুই এক্ষুনি তোর এই নাগরের হাত ধরে আমার বাড়ি থেকে চলে যাবি। আমি আর তোকে এক মুহূর্ত দেখতে চাই না। সূর্য, প্লিজ। আমি বলছি চলে যেতে, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। যা, বেরো। তোকে একটা দিয়ে দিই, যা।
মা, তোর খুব কষ্ট হয়েছে না? আমি চলে আসছি মা, আর কোনো কষ্ট হবে না। এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা।